এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বাংলাদেশের ব্যবসায়িক বাজারের প্রতিটি খাতে যার বিস্তর প্রভাব, মাথা উঁচু করে আধিপত্যের এক অদৃশ্য সাম্রাজ্য বনে আছে যার প্রভাবে কাঁপে গোটা ব্যবসায়িক ভূখণ্ড। বারিধারার বাস স্ট্যান্ড থেকে 2 কিলোমিটারের পথ পেরোলে মির্জা গ্লোবাল কনগ্লোমারেট কোম্পানি 24 তলা। কোম্পানির উদ্দেশ্যে তপ্ত দুপুরের সময় ছুটছিল কালো কুচকুচে এলিগ্যান্ট মার্সিডিসটি। হাউজিং পেরিয়ে বারিধারার বাস স্ট্যান্ডের সামনে জ্যামে পড়েছে মাত্রই। ব্যাক সিটে বসা পুরুষের শরীরের নড়চড় নেই অনেকটা সময় হলো। পায়ের ওপর পা তোলা, জুতোর মাথাতেই ভীষণ ছোট পিতলের বাজ পাখি বসানো। আভিজাত্যে ধরে নেয় যায় ডানুরুতে রাখা ম্যাকবুক প্রোয়ের কিবোর্ডে চালানো আঙ্গুলগুলো লম্বা, রুক্ষ, শক্তিশালী। হাতের নীল শিরাগুচ্ছ ফুটে আছে। কয়েক মিনিট পেরোলুন পিনপতন নীরবতায়। গাড়িটা নড়ে না অনেকক্ষণ। অবশেষে স্ক্রিন থেকে সরে ধূসর চোখজোড়া দৃষ্টি, অসন্তুষ্ট চোখের দৃষ্টি পড়ে উইন্ডো গ্লাসের বাইরে। ধীরে সুস্থে মেপে মেপে বলল কয়েকটি শব্দ। দেখ কি সমস্যা। আদিল মির্জার দৃষ্টির সামনে একটি ক্যাফে, নাম দ্য রয়্যাল ক্যাফে। চমৎকার রং, ডেকোরেশন, বিদেশে একটা আবহাওয়া ক্যাফে জুড়ে। ম্যানেজার আনোয়ার খন্দকার হাতের ডকুমেন্টস রেখে বেরোতে নিয়ে বললেন, আমি দেখছি। আদিল নামালো গ্লাসটা। সঙ্গে সঙ্গে গাড়ি, মানুষ, সবকিছুর কোলাহল ছাপে কানে এসে বিঁধল একটি তেজস্বিনী কণ্ঠ। হাত ছাড়, দ্বিতীয়বার মুখে বলবো না কিন্তু। আদিলের নির্বিকার মুখের নির্বাক ধূসর চোখের মনি ঘুরে তাকায় সামনে, সিগন্যালের সামনে, মেইন রোডে কয়েকটি ছেলেপুলের সামনে দাঁড়ানো মেয়েটির পিঠ তার দৃষ্টির সামনে। মেয়েটার হাত শক্ত করে টেনে ধরা ছেলেটার কণ্ঠে কৌতুক। করবে কি, ছাড়বো না, লেট মি সি বিউটি। মেয়েটি কথাটুকু শেষ করতে পারল না। চোখের পলকে অমন পাতলা শরীরের মেয়েটা আশ্চর্যজনক এক কাজ করে ফেলল। ছেলেটার গলার দিকে শার্ট আর হাঁটুর দিকে জিন্স ধরে সোজা মাথার উপরে তুলে আছড়ে ফেলল রোডের শক্ত রাস্তায়, গাড়িটার সামনে। আদিলের স্থির মনে দুটো কিঞ্চিত নড়ে। রোড থেকে দৃষ্টি উঠে এসে থামলে ঘুরে দাঁড়ানো মেয়েটির মুখের দিকে। সূর্যের আলো পড়া ওই মুখে আদিলের দৃষ্টি থামলো, থমকালো, দৃঢ় হলো ক্রমশ। ছেলেপুলেদের মধ্যে আরেকটা তেড়ে মেরে এগোতেই মেয়েটা ঝড়ের ব্যাগে ডান উঁচিয়ে বসালো ঘাড়ে। মুখ থুবড়ে পড়া ছেলেটা আর্তনাদ করে চেঁচালো, তোরে আজকে যদি শিক্ষা না দিছি, কার গায়ে হাত তুলছোস বুঝাইয়া সারুম মাগি। মেয়েটা বেশ নির্ভয়ে এগোতে এগোতে বলে গেল, কি করবি? হ্যাঁ, বাড়িধারার ওসি আমার চাচার বন্ধু, আমি তোদের হাজতে ঢোকাবো। অমন ওসি আমার বাপের পকেটে নিয়ে ঘোরে। তুই শুধু তোর ভাগ্য দেখবি, দেখবি তোর কি অবস্থা করি। এই সুন্দর মুখ দেখানোর রাস্তার এক মোনা। মেয়েটা বোধ হয় এক মুহূর্তের জন্য থমকে ছিল, পর মুহূর্তেই বুক ফুলিয়ে ঘোষণা দিল, মির্জা গ্লোবাল কনগ্লোমারেট কোম্পানির আদিল মির্জা আমার দুঃসম্পর্কের আত্মীয়। সবেমাত্র কার ডোর খুলেছিল আনোয়ার সাহেব বাইরে কি হচ্ছে জানাবে বলেই, তখনই মেয়েটার এমন উক্তি শুনে চমকে ওঠেন। আদিলের অভিব্যক্তির কোনো পরিবর্তন না দেখে নিজেও চুপ থাকলেন। ড্যাব ড্যাব করে ফিরে তাকালেন রূপবতী মিথ্যেবাদী মেয়েটার দিকে। ছেলেপুলের একজন শব্দ করে হেসে বলল, তাহলে নিশ্চয় দেশের প্রধানমন্ত্রী তোমার আন্টি বুঝি। মেয়েটা দমে না। আন্টি না, তবে নিয়মিত দেখা সাক্ষাৎ না হলেও মাঝে মধ্যে হয়। বলতে বলতে অধৈর্য হয় মেয়েটা। রাগান্বিত ভঙ্গিতে আশেপাশের মানুষদের চিৎকার চেঁচামেচি করে জড় করে। ছেলেপুলেগুলো লোকজনের তাড়া খেয়ে পালালে মেয়েটা প্যান্ট ছাড়তে ছাড়তে আদিলের পাশ দিয়ে যায়, সোজা ঢুকে দ্য রয়্যাল ক্যাফেতে। আদিলের গাঢ় দৃষ্টি নিবদ্ধ থাকলো পুরোটা সময় জুড়ে। একটা দ্য রয়্যাল ক্যাফে লেখা অ্যাপ্রন পড়তে পড়তে সম্ভবত বিড়বিড় করে কথা বলছিল মেয়েটা। পা থেকে মাথা অব্দি ঘুরে বাড়ালো ধূসর চোখজোড়া। নীরবতা ভাঙলো গুঙ্গানির মৃদু শব্দে। আদিল চোখ মেলল, ঘাড় বেঁকে তাকালো পাশে। সেটা লম্বা করে শুয়ে দেয়া রোজা ঘুমের ঘুরে কিছু একটা অস্পষ্ট ভঙ্গিতে আওড়াচ্ছে। সামান্য নড়তেই গার উপরে থাকা আদিলের বেজ রঙের কোট নিচে পড়ল নিঃশব্দে। আদিলের কোলে থাকা নগ্ন ফর্সা পা দুটো নড়ে চড়ে তার।
প্যাটের সাথে আরো আরাম করে গুজেছে। ও দৃশ্যে চোখ বুলিয়ে তাকালো রোজার গলায়। মৃদু আলো স্পষ্ট দেখলো 5 আঙ্গুলের দাগ। কি বিভৎস দৃশ্য! যত সময় গড়াচ্ছে তত আরো রক্তিম দেখাচ্ছে। অত বল প্রয়োগ তো করেনি সে, হালকা ভাবেই তো ধরেছিল। গায়ের রংটাই এমন, সামান্য চেপেও ধরা যায় না। আদিল ঝুঁকলো, তুলল কোট, ওটা গায়ে মেলে দিতে গিয়ে কান পাতলো, শুনলো অস্পষ্ট বাক্যটি। আদিল, ডোন্ট ডু দিস। আদিলের দৃষ্টি থমকালো সুন্দর মুখখানিতে। কি সরল নিষ্পাপ অবলা, অথচ এই অবলা নারী কেমন অনায়াসে এক ডাকে তার পুরো সত্তাকে কাবু করে ফেলতে পারে, থমকে দিতে পারে তার দুনিয়া। আদিলের বুকের হৃৎপিণ্ড তখনও বেসামাল, অস্থিতিশীল অবস্থায়। চোখে ভাসে সেই উড়নচণ্ডী রোজার চোখমুখ, যে তেজস্বিনী, দুঃসাহসী, বুদ্ধিমতী, যার আগা থেকে মাথা অব্দি প্রত্যেকটা অঙ্গ, তার প্রত্যেকটা ইশারা, প্রত্যেকটা ছোটখাটো ব্যাপারে যেন ক্ষুধা আদিলের পছন্দ মাফিক বানিয়ে পাঠিয়েছেন। কিছুই তো করতে হলো না, নাম ধরে ডেকেই আমার দুনিয়া দুলিয়ে ফেলেছো। দেখ, হৃদির ঘুম ভেঙেছে, চোখ মুখ ফুলো। এই গাড়িটা 3 সারির, একেবারে পেছনের সারিতে রোজা আর আদিল ছিল, মধ্যেরটায় হৃদি ঘুমিয়েছিল এতক্ষণ অব্দি। বাচ্চাটা উঠে সিট ধরে দাঁড়িয়েছে হুড়হুড়ি করে। আদিল বাম মুড়ো থেকে ম্যাকবুক সরিয়ে রাখলো, হাত বাড়াতে হৃদি চলে এলো তার কোলে। মেয়েকে ওড়োতে বসে এলোমেলো চুলগুলো ঠিক করে জিজ্ঞেস করলো, ক্ষুধা লাগলো, কি খাবে? হৃদি বাবার বুকে মাথা এলিয়ে মাথা নাড়িয়ে বোঝালো খাবে না কিছু। তাকালো রোজার দিকে, চিন্তিত গলায় প্রশ্ন করলো, হোয়াটস রং উইথ মম? নাথিং, শি ইজ টায়ার্ড। হৃদি খিলখিল করে হেসে উঠল, 2 হাতে আদিলের গলা জড়িয়ে গাল রাখলো কাঁধে। মেয়ের হঠাৎ হাসির শব্দে আদিল ভ্রু তুলে পিঠ বুলিয়ে প্রশ্ন করলো, কি এত হাসছে কেন আমার প্রিন্সেস? বিকজ আই এম হ্যাপি, দ্য হ্যাপিয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আদিল আগ্রহ নিয়ে মেয়ের কিচিরমিচির শুনে প্রশ্ন করে গেল, হঠাৎ কি কারণ? হৃদি কাঁধ থেকে মাথা তুলে তাকালো বাবার চোখে, একই রকম একজোড়া চোখ। আদিলের চোখ চেয়ে মিটিমিটি করে হেসে ফিস ফিস করে বলে, কারণ মম এখন আমার সাথে থাকছে, সারা জীবন থাকবে। তুমি আমাকে বলেছিলে না এটা আমার মম, এখন আমার সাথে থাকে না, কিন্তু ইন ফিউচার আমার সাথে থাকবে, আমাদের বাড়িতেই থাকবে। আই হ্যাভ আ শার্প মাইন্ড, আমার সব মনে আছে, তখন থেকে আমি অপেক্ষায়। আদিল দেখলো মেয়ের উজ্জ্বল মুখখানি সূর্যের মতন ঝলমল করছে। যবে থেকে রোজাকে পেয়েছে তবে থেকেই মেয়েটা প্রজাপতির মতো উড়ে বেড়ায়, সূর্যের মতন ঝলমল করে। মেয়ের গালে ঠোঁট ছুঁয়ে মাথা বুলিয়ে দিল। সূর্য ডুবেছে, চারপাশে ঝিঝি পোকার একঘেয়ে আওয়াজ বাড়ছে ক্রমশ। বাতাসটা ভারী হয়ে এসেছে, বিদঘুটে এক গন্ধ আশেপাশে। নাসির শিকদার দাঁড়িয়ে আছেন সরু রাস্তার এক কোণে, তার মেরুদণ্ড টান টান, পিঠে হাতের আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ। শীতল দৃষ্টি সোজা ওই অমসৃণ সরু ফাঁকা পথেই। কিছুক্ষণ আগেই তার ছেলে তার বিদায় নিয়েছে, চলে গিয়েছে সদ্য বিবাহিত স্ত্রী নিয়ে। কতক্ষণ হবে গিয়েছে ছেলেটা? 20 মিনিট হতে পারে। এতক্ষণ যাবৎ ভদ্রলোক স্থির হয়ে একই রকমভাবেই আছেন। তার পাশে দাঁড়িয়ে আছেন কাউসার আহমেদ। নাসির সাহেবের অবশ মুখের দিকে তাকালেন, ফেললেন তপ্তশ্বাস। মনের কথাগুলো আস্তে করেই বলে ফেললেন, বরাবরই তিনি ভালো চান যে। নাসির, কি দরকার এত ভয়ঙ্কর পথ চলার? খারাপের একটা সীমা থাকে তো নাসির, থাকো না তুমি কও। তোমার কি মনে হয় না ওই সীমা পার কইরা পেলেছ? আর কত এই ভয়ঙ্কর পথ থেকে ফিরে আসবে? চাচার কথা শোনো, যেই পথে পদে পদে মৃত্যুর ঘণ্টা বেজে চলে ওখানেই কেন? নাসির শিকদারের দৃষ্টি নড়ল না, অঙ্গভঙ্গিতে এলো না বিন্দু মাত্র পরিবর্তন। সরু পথে থাকা ওনার দৃষ্টিটুকুর উদ্দেশ্যে শুধু শূন্যতে রূপান্তরিত হলো। চাপা গম্ভীর কণ্ঠ থেকে বেরিয়ে আসা কথাগুলো বড্ড অমানবিক, শক্ত, পাষাণ্ড শোনালো। খারাপ পথে যে একবার হাঁটে তার সারা জীবনের জন্য খারাপ পথে হাঁটতে হয়, আর তার লইয়া আর কোনো বাছবিচার থাকে না, থাকলেও আমি করতে চাই না। নাসির শিকদার দৃষ্টি সরিয়ে এনে ফেললেন কাউসার আহমেদের মুখে। স্নেহের চোখে তাকানো বৃদ্ধার চোখে দৃঢ় দৃষ্টিতে চেয়ে আওড়ালেন, খারাপের মৃত্যু অনিবার্য না চাচা, খারাপের মৃত্যু তখনই অনিবার্য হয়
যখন সে ভালোর পথে আসতে চায়। চাচা, এই দুনিয়া ভালোর জন্য খারাপ আর খারাপের জন্য ভালো। আমি খারাপই থাকবো। দীর্ঘশ্বাস ফেললেন কাউসার আহমেদ। অসহায় হয়ে বললেন, এই গ্রামের জমিদার তুমি নাসির, আর কি চাও? এইবার তো সইরা আসো, ওই আদিল মির্জার ছায়া থিকা শান্তরে নিয়ে আসো। ওই লোক পাপিঠ, পাপের সাম্রাজ্য, পাপের রাজ্য স্বয়ং। কত ভয়ঙ্কর এই খেলা বুঝবার পড়তোসো। ভয়ঙ্করী বিনাশ ওই মির্জার পাশে থাকলে নিশ্চিত। নাসির শিকদার অনেকক্ষণ একটা টু শব্দ উচ্চারণ করলেন না। কাউসার আহমেদ যখন ভেবে নিলেন হয়তোবা তার কথা গায়ে মেখে নিয়েছে, তখনই নাসির শিকদার আধার রাতের চেয়েও গভীর গলায় বললেন, শিকদার বংশের রক্ত বেইমানি লেখা নাই চাচা। আমাগো লাইগা যে হাঁটু সমান নামে তাগো লাইগা গলা সমান নেমে যাওয়ায় আমাগো রক্তে বইতেছে। এই জীবনে যতদূর আগাই আইছি তার পিছনে যে আছে তার পিছনে আমরাও সারা জীবন আছি, থাকবো চাচা। কাউসার আহমেদ চুপ করে গেলেন, আর একটা শব্দ বেরোল না। ওসমান মির্জার চোখে শিকদার পরিবার পড়ার আগেই দারিদ্রতায় কতটা ছটফট করেছে শিকদাররা স্বচক্ষে দেখেছিলেন তিনি। দেখেছিলেন ঔষধের অভাবে কিভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন নাসির শিকদারের মরহুম পিতা জুলফিকার শিকদার। শান্তর মাথায় রক্ত তখনও টকবক করছিল। রাগে আশেপাশে কোথাও তাকাচ্ছে না, ভীষণ স্পিডে গাড়ি ড্রাইভ করছে। অন্ধকার নিরিবিলি রাস্তায় শুধু গাড়ির হেডলাইটের আলো পড়ছে। ডান হাতে স্টিয়ারিং হুইল ঘোরাতে ঘোরাতে বাম হাতে একটা সিগারেট ধরে ঠোঁটে গুজে অবশেষে তাকালো পাশে। ঝুমুর গাড়ির সাথে লেপটে আছে বধূ বেশে। মেকআপটা এখনো নড়চড় হয়নি, টিকলিটা কপালে দুলছে তালে তালে। গায়ে ভারী কাজ করা লেহেঙ্গাটা ঝলমল করছে। এত সব ঝামেলা টকবগে ওঠার কারণে শত বিয়ে করা বউকে ভালোভাবে বুঝি মাত্রই দেখলেও শান্ত। ঝুমুর বিড়ালের মতন আর চোখে চাইছিল এতক্ষণ। যে শান্তকে এমন দস্যু চোখে তাকাতে দেখলেও নড়ে চড়ে বসলো। বেশ সচেতন দেখাচ্ছে তাকে। শান্ত ডান ভ্রু তুলল, থমথমে গলায় প্রশ্ন করলো, ভয় পাচ্ছিস আমাকে, তোর স্বামীকে? ঝুমুর মাথা নাড়িয়ে বোঝালো পাচ্ছে না ভয়। শান্ত অসন্তুষ্টই হলো। মুখ নেই, মুখ খোল। এত সুন্দর মুখ, এত সুন্দর ঠোঁট, নাড়াবি না? ঝুমুর এবারে আস্তে করে বলল, নানি, আপনাকে চুপচাপ থাকতে বলে দিয়েছেন। আপনি নাকি খুব রেগে আছেন, বাধ্য থাকতেন আমাকে। শান্ত আর চোখে দেখলো সুন্দর মুখখানি, নড়তে থাকা টকটকে লাল লিপস্টিকে সজ্জিত ঠোঁটে চেয়ে ঢুক গেল অগোচরে। অন্ধকার রাস্তায় তাকিয়ে আওড়ালো, রাগ করলে স্বামীর রাগ কিভাবে ভাঙাতে হয় শেখায়নি তা? ঝুমুরের সরল মুখ থমকালো বুঝি। লজ্জায় আড়ষ্ট হলো। এলোমেলো দৃষ্টি লুকিয়ে উত্তর দিতে পারল না। শান্তর দৃষ্টি থমকে আছে, হাত দুটো নড়ছে তো নড়ছে না। বড় করে শ্বাস টেনে নিয়ে গাড়িটা হঠাৎ করে থামালো নির্জন ভুতুরে এই রাস্তার একপাশে। কানের ব্লুটুথে হঠাৎই নীল আলো জ্বলল। বলল, শোন, আমার 2 ঘন্টা দেরি হবে ফিরতে। কতটুকু বলে আর প্রত্যুত্তর শুনল না শান্ত। কানের ব্লুটুথ খুলে বন্ধ করে ফেললো কোথাও একটা। ঝুমুর সতর্ক চোখে তাকাতেও পারল না। প্রাকৃতিক বিনাশে ঝড় এসে পড়লো বুঝি তার উপর। হামলে পড়া শরীরের ভার সামলাতে হিমশিম খেতে হলো মিনিট খানেক। প্রলয়ঙ্কারী সিগারেটের গন্ধে ভাসা ঠোঁট দুটো যখন তেড়ে এসেছিল ঝুমুরের নরম মিষ্টি ঠোঁটজোড়া, সে শুধু পাথরে রূপান্তরিত হয়ে থাকলো। স্বামীর এহেন পাগলামের বিপরীতে প্রতিরোধ করতে পারল না দীর্ঘক্ষণ। যখন উত্তপ্ত ভেজা ঠোঁটজোড়া মুক্তি পেল, আর্তনাদ করলো মেয়েটা। কি করছেন মাঝ রাস্তায়? শান্তর পরনে বীর সে বিখ্যাত লুঙ্গিটাই। ওটার অবস্থা ভয়ানক। ঝুমুর আতঙ্কে নীল হয়ে গিয়েছে। শান্তকে এমন হন্তদন্ত ভঙ্গিতে পরনের শার্ট খুলে ফেলতে দেখেই ক্রমান্বয়ে পিছিয়ে গিয়ে পিঠ স্পর্শ করালো কাছে। শান্ত উদুম্বুকে পুনরায় গায়ে পড়তে ঝুমুর চেঁচালো, মাথা খারাপ আপনার, সরুন। শান্ত মোটেও শুনল না। পুরুষালী 2 হাত ব্যস্ত হলো ঝুমুরের শরীরে। ঝুমুর চোখ বুজে থরথর করে কেঁপে প্রতিরোধ করতে গিয়ে তার নরম তুলতুলে হাত চলল নিজের অজান্তেই। জ্বরের শব্দটা পিনপত নীরবতায় ঝাঁঝালো শোনালো বেশ। থমকালো নেশায় বোধ হওয়ার শান্ত। তার দানবীয় শরীরটা একা স্তব্ধ হয়নি। ঝুমুর চর মেরে 2 হাতে মুখ ঢেকে বড় বড় চোখে চেয়ে আছে। কাপা কণ্ঠে আওড়াতে নিল, ভূত। বলতে পারল না আর। শান্ত হঠাৎ করে শব্দ করে হেসে ফেলল। দাঁতে ঠোঁট কামড়ে দেখল ঝুমুরের ভারত মুখখানি।
এই পর্যায়ে হাসতে হাসতেই ফের ঝাঁপিয়ে পড়ল মেয়েটার উপরে। মুখ ডোবালো ঝুমুরের গলার ভাঁজে ভাঁজে, কামড় বসাতে নিয়ে আউড়ে গেল। আমার বাঘিনী, যত ইচ্ছা আমার, আজকের জন্য সব মাফ। ঝুমুর ধরে আসা গলায় কোনো রকমে শান্তর মুখটা দু হাতে ঠেলে সরাতে বলল, বাবা বাড়ি চলুন। বাড়ি যেতে যেতে আমি মরে যাব। ঝুমুরের হাতটা বুকে চেপে ধরে বাদ বাকিটুকু কথা মরতে বসা নাবিকের মতো নাওড়ায়। দেখ দেখ, শ্বাস নিতে পারছি না, দেখিস। তুই কি বিধবা হতে চাচ্ছিস? আমার লক্ষ্মীটা স্বামীকে না করতে হয় না, পাপও লাগবে। ঝুমুর বলতে চাইল, লাগুক পা, তবে তার বলতে পারলো কই। প্রবেশদ্বারে আধুনিক লোহার ভারী দীর্ঘতম উচ্চতম দরজা দুধারে খুলে ধরেছে বডিগার্ডস। দৃষ্টির সামনে এলো সরু পাথরের পথ, ড্রাইভার দুপাশে আধুনিক ল্যাম্পপোস্ট, এক একটি ল্যাম্পপোস্টের মধ্য স্থাপিত করা সবুজ গাছ। গাছগুলোর উচ্চতা ছোট, পাতাগুলো গোল করে ট্রিম করে রাখা। ল্যাম্পপোস্টের হলদে আলোয় জ্বলজ্বল করছে পুরোটা পথ। গাড়িগুলো প্রবেশ করলো সারিবদ্ধভাবে। প্রত্যেকটা গাড়ি ঢুকতে দেরি, তবে দরজাটা বন্ধ করতে সময় নেওয়া হয় না। কালো গাড়িটা সোজা এসে থেমেছে বাড়ির সামনে। গাড়ি থামতে দেরি, তিতান থুরের ছুটে আসতে দেরি হয়নি। ভীষণ উত্তেজিত হয়ে ডেকে যাচ্ছে। গার্ডেন কেয়ারটেকার ইলিয়াস উদ্দিন এসে টেনে ধরেছেন দুটোকে, যেন অতি উত্তেজনায় আবার গায়ের উপর না চড়ে যায়। ইতিমধ্যেই অ্যালেন ব্যাকসিটের ডোর খুলে ধরেছে। আদিল মেয়েকে কোলে নিয়ে বেরিয়ে আসতে দরজাটা লাগালো ফের। তিতান এসে শুয়ে পড়েছে আদিলের পায়ের কাছে। আর রিধি মুগ্ধ চোখে দেখছে ওদের। কুল থেকে নামতে চাইলেই আদিল নামালো মেয়েকে। রিধি ঘাসের উপরে হাঁটু গেড়ে বসে দু হাতে ওদের আদর করে দিতে নিয়ে উজ্জ্বল চোখে তাকালো বাবার দিকে। ড্যাড দেখো, তিতান থোর আমাদের কত মিস করেছে। আদিল মেয়ের পাশে দু পায়ের পাতার মাথাটুকুতে ভর দিয়ে বসলো, বুলিয়ে দিল ওদের মাথা। বেশ আরামের সাথে আদর খাচ্ছিল কুকুর দুটো, আরো গভীরভাবে মিশে যাচ্ছিল রুক্ষ খসখসে হাতের তালুতে। ইতিমধ্যে সব বডিগার্ডস জড়ো হয়েছে চারপাশে। এক ফাঁকে এসে দাঁড়িয়েছেন মরিয়ম বেগম, শাপলা বেগম এসে। আদিল মরিয়ম বেগমকে ইশারা করে বলে, যাও, তোমার ন্যানির সাথে রুমে যাও, ফ্রেশ হয়ে রেস্ট নাও। রিদি ফিরে তাকালো গাড়ির দিকে। হোয়াট অ্যাবাউট মম? মরিয়ম বেগম এগিয়ে এসেছেন, আলতোভাবে ধরেছেন রিদির হাত। আদিল উঠে দাঁড়িয়েছে, মেয়ের মাথা বুলিয়ে বলে, একটু পরে আসছে, ইউ গো ফার্স্ট মাই চাইল্ড। রিদি বাধ্য মরিয়ম বেগমের সাথে প্রবেশ করেছে বাড়ির ভেতরে। চারপাশের বডিগার্ডস একত্রে ডেকে উঠে। বস। আদিল প্রত্যুত্তরে নাক মুখের শব্দ তুলে। অল ওকে। ওরা তালে তাল মিলিয়ে উচ্চস্বরে জানায়। আদিল ঘুরে দাঁড়ালো, অ্যালেন ইশারা বুঝে এলো কাছে, কান পাতল। আদিল প্রশ্ন করলো হৃদয়ের মধ্যে চিন্তার ভাঁজ ফেলিয়ে, ক্লান্ত। ধ্রুবের কি অবস্থা এখন? হসপিটাল যাব। অ্যালেন ঘড়িতে দৃষ্টি ফেলল, রাতের প্রায় 12টা। সন্দিহান হয়ে বলে, এক্ষুনি। আদিল পরনের ভ্যাস্ট খুলেছে, তাই লুজ করে কদম বাড়িয়েছে গাড়ির দিকে। উইদিন 30 মিনিটস। অ্যালেন ইতিমধ্যেই হাতের ইশারায় সব কটাকে ঘুরে দাঁড়ানোর ইশারা ছুড়েছে। তৎক্ষণাৎ সেনাবাহিনীর মতো সব একসাথে ঘুরে দাঁড়ালো, তো শব্দ হলো না এতে। আদিল ব্যাকসিটের ডোর খুলে ঝুঁকেছে অর্ধেক। রোজা গভীর ঘুমে আচ্ছন্ন, কোটটা পুনরায় পড়েছে নিচে, চুলগুলো ছড়িয়ে আছে সিট জুড়ে। প্রথমে চুলগুলো বাম হাতের মুঠোয় নিয়ে ঘাড় ধরল, ডান হাত গলালো হাঁটুর নিচে। পাতলা গরনের শরীরটা তুলে বুকের কাছে নিতেই রোজা ধরফরে ওঠে। সদ্য ঘুম ভাঙা চোখ জোড়া মেলে তাকিয়েছে সোজা আদিলের মুখে। বিভ্রমে কিছুক্ষণ চেয়ে থেকে তবেই যেন মস্তিষ্ক সচল হয়। আদিল ততক্ষণে সোজা হয়ে দৃঢ় হিমালয়ের মতো অটল কদম বাড়িয়েছে সামনে। রোজার কণ্ঠ বসে গেছে, ভাঙা শোনালো, নামান পা ঠিকঠাক আছে আমার। আদিল তাকালো না ফিরে, থামালো না কদম। দুয়ারের সিঁড়িগুলো বাইতে বাইতে ভীষণ সাবলীল ভাবে বলল, পা ভেঙে দিতে হবে তবে। রোজা তাকালো, দেখলো নির্বিকার মুখখানা, চোয়ালটা শক্ত হয়ে আছে, সবসময়ই থাকে। ধূসর চোখের আপাতত দৃষ্টির সামনে রোজার চোখে ভাসলো তার গলা চেপে ধরার দৃশ্যটুকু। চিনচিন করে উঠল গলাটা, মনে হচ্ছে এখনো দম বন্ধ হয়ে আসছে। মুহূর্তে ক্রোধে চোখ জোড়া জলজল করে উঠল।
বেশ দিন, তবে হাত পা ভাঙার হলে আমার জীবন নষ্ট করলেন কেন? কেন এনেছেন? আগেই মেরে ফেলতেন। আপনার শক্তির কাছে তো আমি পিঁপড়া মাত্র। প্রতিশোধ করার সামর্থ্য নগণ্য আমার মতো ছিল। আদিলের কদম থামলো, দৃষ্টি ফেললো রোজার রাগান্বিত মুখে। চোখ মুখ লাল হয়ে আছে, গলায় বসা 5 আঙ্গুলের দাগ আরো বাজে ভাবেই দৃশ্যমান। রোজা মুখ অন্যদিকে ফিরিয়ে রেখেছে। আদিল থমথমে গলায় কেমন আদেশ করলো। দু হাতে গলা জড়িয়ে ধরো। রোজা নামার জন্য ছটফট করে উঠল মুহূর্তেই। হঠাৎ অমন ধস্তাধস্তিও আদিলের কদম বাঁধন হালকা করতে সক্ষম হলো না। একইভাবে চেয়ে থেকে পুনরায় বলল একই ভঙ্গিতে। জড়িয়ে ধরতে বললাম তো রোজা। রোজা চোখ রাঙিয়ে তাকালো, সুন্দর চোখ জোড়া রক্তিম পেয়ে আছে। সাপের মতো ফুসফুস করতেই আদিল ডান ভ্রু তুলে জানালো, ওই ছেলেটার কি করলাম জানতে চাও না? আগ্রহ নেই? গলা জড়িয়ে ধরো। রোজা চোখ বুঝলো। আদিলের বুক ঠেলতে থাকা হাত দুটোকে তুলে এনে রাখলো 2 কাঁধে। ব্যাস অতটুকুই। আদিল সন্তুষ্ট হয় না, নড়ল না, ফেরালো না দৃষ্টি, বলে গেল, জড়াও। রোজা 2 হাতে জড়িয়ে ধরলো গলাটা। সামান্য কাঁপলো হাত জোড়া। আদিলের মুখটা ঝড়ের ব্যাগে নামলো তার গলার ভাঁজে। দাড়ি ঘষে দিল সংবেদনশীল ঘাড়ে। অজস্র ছোট চুমু খেয়ে আওড়ালো কদম বাড়াতে বাড়াতে। বুদ্ধিমতী আছেন, জানেনই তো কেন এনেছি। বোঝেন তো, এই রাজার রানী করে রাখতে এনেছি। রানী হয়ে থাকবেন, আমার সাম্রাজ্যের রানী, আমার, শুধু আমার রানী, এ আদিল মির্জার রানী। রোজার চোখ জোড়া অসহায় ভাবে বুঝে এলো। হৃৎপিণ্ডটা অজান্তে লাফাতে লাগলো পাগলের মতন। অনুভব করলো ওর শ্বাস নিচ্ছে না অনেকক্ষণ। আদিলের গলা ধরা হাত দুটো ক্রমশই ভীষণ শক্তি নিয়ে জড়িয়ে ধরে আছে। সিঁড়ি ধরেছে আদিল। সামনে না তাকিয়ে মেপে মেপে ধীরে সুস্থে উঠছে এক একটা সিঁড়ি। 2 তলার করিডোর হেঁটে এসে থামলো হৃদির রুমের সামনে। রোজাকে এক হাতের উপরে রেখে অন্য হাতে ডোরের নব ঘোরালো। মৃদু আলোয় হৃদিকে দেখা যাচ্ছে। ঘুমিয়ে পড়েছে বাচ্চাটা। আদিল প্রবেশ করলো ভেতরে, আর রোজাকে হৃদির পাশে শুয়ে দিয়ে উপর থেকে তৎক্ষণাৎ ওঠে না। উবর হয়ে চেয়ে থাকে চোখ বন্ধ করে থাকা রোজার চোখ মুখে। ডান হাতটা চলে গেল গলাতেই। কি সহজেই চিকন গলা পুরো এঁটে যাচ্ছে হাতের তালুতে। খসখসে তালুর চামড়া ঘষে মুখ নিল কানের কাছটাই। নাক মুখ ঘষে ভীষণ ধীর শব্দে জানালো, আর কখনো যেন ওর নাম না শুনি তোমার মুখে। কানে যাচ্ছে কথা? রোজা চোখ মিলে তাকাই, নাক ফুলে বলে, কি করবেন? পা ভাঙবেন আমার? গলা টিপে ধরবেন? মেরে ফেলবেন? আদিলের হাত চলল। পিনপত নীরবতা ভাঙল থাপ্পড়ের স্পষ্ট শব্দে। আপত্তিকর সেই স্থানে পরপর 2 বার আঘাত পড়তে রোজা আটকে ওঠে। ঠোঁট নড়ে, চিৎকার করে পাল্টা আক্রমণ করতে চেয়েও পারে না। আদিল ভীষণ চতুরতার সাথেই রোধ করে প্রত্যেকটি পদক্ষেপ। রোজার নরম সরম হাত দুটো সযত্নে বাম হাতের মুঠোয় ভরে নিয়ে আওড়ায় আদিল। যার জান ভিক্ষা চেয়ে এখনো বাঁচিয়ে রেখেছ, ওকে জিন্দা মাটিতে পুঁতে ফেলবো। রোজা বিছানায় পড়ে থাকলো সেভাবেই, যেভাবে আদিল রেখে গিয়েছে। অনেকটা সময় যাবৎ কোনো নড়চড় করলো না সে। চোখের দৃষ্টি রইল শূন্য, স্পষ্ট কিছু দেখছে না। অথচ চোখের পাতায় কত সব দৃশ্যরা ঘুরে ফিরে বেড়াচ্ছে। সবশেষে 2টো দৃশ্য একে অপরের সাথে বারবার টক্কর খাচ্ছে। বারবার চোখে আঙ্গুল দিয়ে বোঝাচ্ছে 2 রকম আচরণ। মনে হচ্ছে 2 রকম মানুষ। কত ভেদাভেদ সেই 2টো আচরণের সাথে। সে 2টো এক। খুব মনোযোগের সাথে নিজের পরনের শার্ট খুলে রোজার কাদা মাটিতে ভীষণ নোংরা হওয়া পাজোড়া যত্নের সাথে মুছরা আদিল মির্জা। 2 ক্রোধে দিক বেদিক শূন্য হয়ে শরীরের শক্তি দিয়ে রোজার গলা টেপে ধরা আদিল মির্জা। রোজা নড়ল, হাত রাখলো গলায়। সূক্ষ্ম এক ব্যথা এখনো ঠাঁই পেয়ে আছে। দম বন্ধ অনুভূতিটা অবশ্য আর হচ্ছে না, তবে হাঁসফাঁস লাগছে। এত নিয়ন্ত্রণে কেউ কিভাবে বাঁচবে? রোজা কদিনই কেমন দিশেহারা হয়ে পড়েছে। বাকিটা জীবন এইভাবে কি কাটাতে পারবে, নাকি তার আগেই দম বন্ধ হয়েই মারা যাবে? সে মুহূর্তেই পাশ থেকে গুঙ্গানোর আওয়াজ আসে। রোজা মাথা বাঁকিয়ে তাকায় পাশে। হৃদি ঘুমাচ্ছে ঠিক, তবে ওই নরম ছোট্ট ডান হাতটা হাতাচ্ছে বিছানা জুড়ে। আর রোজা বিষণ্ণতা কাটে সে দৃশ্যে। ঠোঁটের ভাঁজগুলো মসৃণ হয়। শরীরটা এগিয়ে নিতেই হৃদি ঘুমের ঘুরে একেবারে কাছে এসে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরল। মুখটা বুকে গুজে দিয়েছে। রোজার মন ভরে যায়।
শরীর জুড়ে বয়ে যায় অদ্ভুত শান্তি। এই অনুভূতি ভাষায় ব্যক্ত করা সম্ভব না স্বেচ্ছায় সরে যাওয়া এখান থেকে। রোজা কখনো পারবে না। দু হাতে ছোট শরীরটা বুকে আগলে রাখলো, কপালে ঠোঁট ছুলো, মাথা বোলালো, সরল মুখে চেয়ে থেকে অজান্তেই বা চোখের কোণ ঘেঁষে নামলো এক ফোঁটা জল। ভাষা কণ্ঠে বিড়বিড়ে বলা কথাগুলো নিস্তব্ধ ঘরে ভীষণ সুচালো শোনালো। আমার বাকিটুকু জীবন শুধু তোমার জন্য বাচ্চা আমার, তোমার জন্য মা সব মেনে নেবে। বাচ্চাটা কি শুনলো বা বুঝলো কে জানে। রক্তের সম্পর্ক না থাকলেও সম্ভবত মনের টান আছে। ওটা রক্তের সম্পর্কের চেয়েও বুঝি শক্তিশালী। হৃদয় গুঙ্গিয়ে বুকে মুখ গুজে আরো উঠল, মা। রোজা মাথা নুয়ে কি ভীষণ কোমল গলায় প্রশ্ন করে। কি মা, ক্ষুধা লেগেছে? তুমি তো কিচ্ছু খেলে না। হৃদয় ঘুমের ঘরে প্রত্যুত্তরে বিড়বিড় করে জানায়, কিছু খাবো। রোজা আর সময় নষ্ট করলো না, ঝটপট বিছানা ছাড়লো। এমনিতেও গাড়িতে সে বড় ঘুম দিয়েছিল, এত দ্রুত ঘুম আসবেও না। চটজলদি ওয়াশরুম থেকে কাপড় চোপড় বদলে হাত মুখ ধুয়ে এলো। ওয়াল ক্যাবিনেট ঘেটে হৃদির পিজি সেট এনে ব্যাডে রাখলো। ঘুমিয়ে ঢলে ঢুলে হৃদিকে কোলে তুলে নিল আলতো হাতে। একদম ঢুলে আছে গায়ের সাথে। সময় নিয়ে ওর পরনের কাপড় চোপড় পরিবর্তন করে ওকে কোলে নিয়ে বেরিয়ে এলো রুম থেকে। করিডোরের বাতিগুলোর রংটা ভিন্ন, হলদেটে। গ্রাউন্ড ফ্লোরের বিশাল ঝাড় বাতিটার মৃদু আলোতে দেখা গেল সবটা নিস্তব্ধ, ফাঁকা। গার্ডস, মেডস কেউই নেই। এমত অবস্থায় একটা ইঙ্গিতই দিচ্ছে আদিল মির্জা বাড়িতে নেই। রোজা নেমে এলো সিঁড়িগুলো বেয়ে। হৃদের ঘুম ছুটেছে। বরাবরই বাচ্চাটা লাইট স্লিপার, তবে মায়ের কোলে গদগদ হয়ে পড়েই রইল। তখনই মরিয়ম বেগমকে বেরিয়ে আসতে দেখা গেল গেস্ট রুম থেকে তাড়াহুড়ো ভঙ্গিতে। এসে তিনি ব্যস্ত গলায় প্রশ্ন করে গেলেন, ডিনার করবেন ম্যাডাম? খাবার গরম করব, ভিন্ন কিছু রেঁধে দেব? হৃদি দু হাতে গলা জড়িয়ে রেখেছে, মাথাটা রোজার কাঁধে কাত হয়ে পড়ে আছে। এ যাত্রায় ওভাবে থেকে একটা হাতের 5 আঙ্গুল দেখে বোঝালো কথা বলতে না। মরিয়ম বেগম ঠোঁটে ঠোঁট টিপে চুপ করে গেলেন তৎক্ষণাৎ। সদ্য ঘুম ভাঙা হৃদির সবসময় মেজাজি বাচ্চা একটা। রোজার হাসি পেলেও সে হাসলো না। জিজ্ঞেস করলো, কি হলো? কি? হৃদি মাথা উঠালো না, ওভাবেই জানালো, মা, তোমার হাতের রান্না খাবো। খাবে? হৃদি আউড়ে গেল কাদো কাদো গলায়। আই ডোন্ট নো। রোজা হেসে মেয়ের গালে ঠোঁট ছুঁয়ে কদম রাখলো রান্নাঘরে। মরিয়ম বেগম পিছু পিছু এলেন, কণ্ঠ নামে শুধালেন, কি রাখবেন ম্যাডাম? আমি সব গুছিয়ে দেই। রোজাকে তেমন ভাবতে হলো না, বাচ্চা ক্ষুধার্ত। ঝটপট যা বানানো যায় আপাতত তাই। সে বলল, ফ্রাইড রাইস করব। মরিয়ম বেগম ক্যাবিনেট ঘেটে ঘেটে সব প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে দিচ্ছেন। রোজা রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলো। লিভিং রুমে যাওয়ার পথে একটু দুয়ারের সামনে এসে দাঁড়ালো। আজ এখানটায় গার্ডস নেই, বাগানের আনাচে কানাচেতেও নেই। একেবারে সদর দরজার সামনে দেখা যাচ্ছে অনেকগুলোকে। রোজা লিভিং রুমের সোফায় হৃদিকে শুয়ে দিয়ে ফিরে আসে রান্নাঘরে। মরিয়ম বেগম তখন পানি বসিয়েছেন। তার সাহায্যে দ্রুত হাতে রান্নাটা শেষ করলো। ফ্রাইড রাইসটা প্লেটে সার্ভ করে একটা অমলেট ভেজে রাইসের উপর দিয়ে সাজালো। কাঁচের প্লেট হাতে নিয়ে এলো লিভিং রুমে। হৃদির ঘুম ছুটে গিয়েছে, ওভাবেই পড়েছিল। রোজা এসে ওকে তুলে ওর পাশেই বসলো। চামচ দিয়ে খাওয়াতে চাইলে বাচ্চাটা আবদার করলো, ইউর হ্যান্ড মম। রোজা বড্ড বাধ্য। হাত মাখালো, আস্তে আস্তে খাইয়ে দিল যতক্ষণ না হৃদি বলল, আর না মম, তুমি খাও, আমি তোমাকে খাইয়ে দিই কেনাই। রোজার অসহায় দৃষ্টির সামনে হৃদি চোখ পিটপিটে গেল। যখন রোজা মাথা ধরালো তখনই ছুটে গিয়ে হাত ধুয়ে এলো। মরিয়ম বেগম এক পাশে দাঁড়িয়ে মিটিমিটি হাসছেন। রোজা প্লেট ধরে রেখেছে। হৃদি অবিকল রোজার খাওয়ার ধরনটা অনুসরণ করার চেষ্টা করে এক মুঠো ফ্রাইড রাইস লুকমা করে রোজার মুখের সামনে ধরে বলল বড়দের মতো, হা করো। রোজা খেলো মুখের সামনে ধরা খাবারটুকু। ছোট মুঠোর খাবার অর্ধেকটায় রোজার কোলে সোফায় পড়েছে। সেদিকে তার মনোযোগ নেই। সে ভীষণ অনুভব করে খাচ্ছে মেয়ের ছোট হাতে খাইয়ে দেয়া খাবারটুকু। সাধারণ খাবার আজ অমৃত লাগলো তার কাছে। এত মুগ্ধতা নিয়ে রোজা নিজের মায়ের হাতে খেয়েছিল। খাবার চিবানোর এক ফাঁকে মুখ বাড়িয়ে হৃদির তুলতুলে গালে চুমু খেলো কিছু। এতে হৃদি খিলখিল করে হেসে যাচ্ছে। মামি, ডোন্ট বি নটি।
মরিয়ম বেগম ট্রেতে করে পানির গ্লাস নিয়ে এসে দাঁড়িয়েছেন কাছেই। খাওয়ার এক ফাঁকে রোজা পানির গ্লাস নেয়ার আগে রিদি দ্রুত পানির গ্লাস নিয়ে বাড়িয়ে ধরলো তার দিকে। রোজার চোখ হাসে, সে নাই। পানি খেয়ে অবশেষে ফাঁকা প্লেট হাতে উঠে দাঁড়ায়। রিদিকে নিয়ে আসে রান্নাঘরে। ওর হাত ধুয়ে দিতে দিতে শুধালো, ঘুমাবে এখন? রিদি ফিরে তাকে মাথা নাড়িয়ে বলল, এখন আর ঘুম আসবে না। তাহলে তোমার ফেভারিট কার্টুন দেখি। রিদির চোখ দুটো জল জল করলো। রোজা প্রথমেই বুঝলো না নামটা, ধারণা করলো রূপাঞ্জেল। ঠিক আছে। হাত ধোয়ানো হতেই রিদি ছুটে গিয়েছে লিভিং রুমে। ওয়াল টিভি চালু করেছে, রিমোট দিয়ে টুকটুক করে কার্টুন বের করছে। রোজা নিজেও হাত ধুয়ে এলো। মরিয়ম বেগম ঝাড়বাতিটা বন্ধ করে দিয়েছেন, চালু করেছেন ছোট বাল্ব। আলোটা নিভু নিভু। রোজা রিদিকে নিয়ে সোফায় শুয়েছে, কম্পিউটারটা টেনে নিয়েছে শরীরে। ইতিমধ্যেই রূপাঞ্জল শুরু। মরিয়ম বেগম রান্নাঘরের কাজ সেরে আসতেই রোজা এক ফাঁকে তাকিয়ে বলে, আপনি গিয়ে শুয়ে পড়ুন, দরকার হলে আমি ডাকবো। মরিয়ম বেগম চলে গিয়েছেন। বড় টিভির পর্দায় একটা বাচ্চা ঘুরছে। কি বিশাল চুল, কত সুন্দর মুখ। রিদি মুগ্ধ চোখে দেখতে দেখতে কত কথা বলছে, আর রোজা তালে তাল মেলাচ্ছে, ছোট ছোট প্রশ্নের জবাব দিচ্ছে। নেশায় বুধ এলোমেলো মস্তিষ্ক ঠিক ও সময়তেই নরম পায়ের লাঠিটা সে সোজা পড়েছে শান্ত শক্ত চোয়ালে। আর লাঠি খেয়ে এমনভাবে থমকালো যেন কেউ তাকে আষ্টে পৃষ্ঠে মোটা দড়ি দিয়ে বেঁধে রেখেছে। অবিশ্বাসের চেয়ে আছে মণিজোড়া। সুযোগে ঝুমুর এলোমেলো ওড়নাটা গায়ে জড়িয়ে হাঁটুতে হেঁটে ঝড়ের বেগে পেছনের সিটে চলে এসেছে। ছলছল চোখে ভীষণ আতঙ্ক নিয়ে চেয়ে আছে শান্তর দিকে। বেশ ভয় পাচ্ছে তার চোখ মুখে লেখা। তারপরেও কেমন কাঁপতে কাঁপতে বলল, আপনি একটা দুশ্চরিত্র লোক, শহর থেকে বাজে হয়ে গেছো, তুমি একটা নষ্ট। ছি। শান্ত আহাম্মকের মতো ঝুমুরকে দেখে গেল, কাঁদছে কাঁপছে, তারপরও চোখ রাঙানো ভুলছে না। শান্তকে শেষ কবে কেউ মেরেছে মনে করতে পারছে না। থাপ্পড় না, লাঠিও খেলো। এমন বাজেভাবে স্ত্রীর হাতে পায়ে মার খেয়েও তার রাগ লাগছে না কেন? রেগে মেগে ঝুমুরকে মাথায় তুলে তার আছাড় মারা উচিত নয় কি? উচিত তো, আলবাত উচিত। তবে কেন মনে চাচ্ছে না? ঝুমুরের অমন অবস্থা দেখে তার নির্লজ্জের মতো গিয়ে আরো আদর করতে ইচ্ছে করছে। সে পায়ে লাঠি মেরেছে, ওই পায়ের পাতায় চুমু খেতে মন চাচ্ছে, কিন্তু না, তা সে করবে না। শান্ত শিকদারকে মারা, এই মেয়েকে শিক্ষা না দিলেই না। শান্ত গম্ভীর মুখে কিছুক্ষণ ঝুমুরকে দেখে সোজা হয়ে বসলো ড্রাইভিং সিটে। পরনের এলোমেলো লুঙ্গিটা গুছিয়ে উদম শরীরে গাড়ি স্টার্ট করলো। ফেলে রাখা ব্লুটুথ কানে ঢুকালো। ইতিমধ্যেই ফোনে বেশ কিছু মিসড কল শো হচ্ছে। কল ব্যাক করতে করতে গাড়ির স্পিড বাড়ালো। এত জোরসে আর এলোমেলো ভঙ্গিতে গাড়ি চালাচ্ছে যে ঝুমুর আতঙ্কে সিট খামচে ধরলো। ক্রমশ ভয়ে অভিমানী অনুশোচনায় ভুগতে থাকলো। নিজের পাটাকে কি কেটে ফেলে দেবে? এমন একটা কাজ কিভাবে করতে পারলো? মাফ চাওয়া উচিত। অথচ ঝুমুর ভয়ে একটা শব্দ মুখ দিয়ে বের করতে পারলো না। ঘন্টা খানেকের রাস্তা অশান্ত আধ ঘন্টায় পেরিয়ে এসেছে। বিশাল আধুনিক বিল্ডিং এর সামনে আসতেই দারুণ দরজা খুলে সালাম জানালো। শান্ত দেখতে পেল বিল্ডিং এর সামনে পুটলা পুটলি নিয়ে দাঁড়িয়ে আছে দুজন ব্যক্তি, একজন যুবক, অন্যজন মধ্যবয়সী মহিলা। গাড়িটা দেখে দুজনে ছুটে এলো। শান্ত যুবকের দিকে চেয়ে গ্লাস নামালো। যুবকের নাম সৌরভ, মহিলার নাম নুরি। দুজনায় তাদের বাড়ির কাজের লোক। শান্ত ঝুমুরের জন্যই আনিয়েছে তাদের। একা একা কি করবে মেয়েটা? শান্ত থাকবে কাজে, তখন বাইরের কেনাকাটা কে করবে? লোক লাগবে তো। শান্ত আপাতত শহরের কাউকে ভরসা করতে পারবে না। অবশেষে সাথে করেই এনেছে তাদের। ওরা আগেই রওনা হয়েছিল। সৌরভ জানালো ঝটপট, কিছুক্ষণ হইব, এই বেডা আমাগরে ঢুকতে দিতেছে না। শান্ত দারোয়ানকে চাবি, আইডেন্টি কার্ড, গাড়ির নাম্বার সহ পরিচয় দেখিয়ে ওদের নিয়ে ঢুকলো। গাড়ি পার্ক করলো পার্কিং এরিয়াতে। সঙ্গে এলো দারোয়ান। শান্ত গাড়ি থেকে বেরোলো না নিচে। থমথমে মুখে নুরে বেগমের উদ্দেশ্যে বলল, চাচি, ওরে নিয়ে যান, ঘোষঘাস করে নেন, কিছু প্রয়োজন হলে সৌরভকে দিয়ে আনাবেন, আমি টাকা দিয়ে যাচ্ছি। দারোয়ানকে বলে যাব সৌরভকে সাহায্য করতে। দারোয়ান মাথা দুলিয়ে বোঝালেন সাহায্য করবে। ইতিমধ্যে গাড়ি থেকে লাগেজ বের করছে সৌরভ, পাশাপাশি সাহায্য করছেন দারোয়ান। শান্ত লাগেজ খুলে নিজের একটা স্যুট রেখে দিয়েছে। ফাঁকা রাস্তায় গাড়ি থামিয়ে এক ফাঁকে পরে ফেলবে। অন্যদিকে নুরি বেগম তাকালেন থমকে থাকা ঝুমুরের দিকে।
মেয়েটার চোখ মুখ নীল হয়ে আছে, মনে হলো হতবাকছে। কিছুক্ষণের মধ্যেই কি হয়ে গেল। শান্ত তাকালো না ঝুমুরের দিকে। গাড়ি স্টার্ট করতে করতে ধমকের সুরে বলল, বের হন। কেঁপে উঠে ঝুমুর। ধরফরে লেহেঙ্গা 2 হাতে তুলে দ্রুত বের হলো। ঠোঁট ভেঙে রেখেছে, এই বুঝি কাঁদবে। শান্ত দারোয়ানের দিকে চেয়ে বলল, ওদের পৌঁছে দিন আমার ফ্ল্যাটে। দারোয়ান নিজে কিছু ব্যাগ লাগেজ নিয়ে আগে আগে হেঁটে ফিরে চেয়ে বলল, আসুন, এদিকে আসুন। ঝুমুর ঠায় দাঁড়িয়ে আছে। শান্ত তাকানোর ভুল করলো না। মোটেও সে দেখবে না দজ্জাল মেয়েকে। এত বড় সাহস, জামাই মারে। গাড়িটা বেরিয়ে যেতে ঝুমুর ছুটে গিয়ে নুরি বেগমের কাঁধে মাথা রেখে হু হু করে কেঁদে উঠল। হাসপাতালের পার্কিং এরিয়াতে এসে থেমেছে কয়েকটা কালো রঙের গাড়ি। দ্রুত বেরিয়ে বডিগার্ডস বেরিয়ে এসে ঘিরেছে পুরো জায়গাটুকু। ও সময় এসে থামলো শান্তর গাড়িও। দ্রুত বেরিয়ে এসেছে। পরনে পারফেক্ট কালো রঙের স্যুট, কানে ব্লুটুথ। অ্যালানের অপোজিটে গিয়ে দরজা মেলে ধরলো। আদিল বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে। পাশাপাশি ম্যানেজার আনোয়ার খন্দকারও বেরিয়ে এলেন। সবগুলো বডিগার্ডস নিচে থাকলো। আদিলের সাথে ভেতরে যাচ্ছে আনোয়ার খন্দকার, শান্ত আর অ্যালেন। আদিলের ডানে বামে তারা। তাদের গ্রুপটা হাসপাতালের উপস্থিত সকলের নজরে পড়ল বেশ। ভীত মানুষগুলো ইচ্ছেতেই কেমন চেপে গেল সব। উজ্জ্বলা আলোয় করিডোর দিয়ে হেঁটে এসে থেমেছে লিফটের সামনে। সোজা এসেছে 3য় তলাতেই। শেষের কেবিনের সামনে আসতেই শান্ত দরজা খুলে ধরলো। বড় কেবিনে 2টো বেড। ক্লান্ত হেডবোর্ডে হেলান দিয়ে আপেল খাওয়ার পাশাপাশি ফোনে গেমস খেলছিল। আওয়াজ পেয়ে মাথা তুলে তাকাতে দেরি, লাফিয়ে ব্যাট থেকে নামতে দেরি হলো না। ধ্রুবও ধরফরে উঠতে যাচ্ছে, তবে পারছে না। ওর পায়ে তখনও ব্যথা। অন্যদিকে ক্লান্তকে দেখে উপায় নেই, এ ছেলে কাঁধে গুলি খেয়েছে। ব্যান্ডেজ না থাকলে পুরোপুরি সুস্থ মানুষ। আদিল প্রবেশ করতে করতে আদেশ ছড়ল, শুয়ে পড়ো। ধ্রুব সত্য সত্য টান টান করে শুয়ে পড়ল। আদিল বসেছে চেয়ারে। অ্যালান এসে ফ্লাওয়ার বুকেটা ক্লান্তর মুখের সামনে ঠেলে দিল। শান্ত দিল ধ্রুবকে। ফলমূল খাবার দাবার সাজিয়ে রাখা হয়েছে টেবিলের উপরে। কি অবস্থা? অপারেশন লাগেনি? ক্লান্ত আস্তে করে বলে, লাগেনি বস। হঠাৎ থেমে এক আশ্চর্যজনক বিষয়ে বলল ক্লান্ত। এই বিষয়টা ওর মনে যে বাজে ভাবে মিশেছিল। অপারেশন লাগতো যদি দ্বিতীয় গুলিটা আমার বুকে এসে বিঁধতে পারতো। তা হয়নি, কারণ ম্যাডাম আমাকে সামনে থেকে সরিয়ে দিয়েছেন। বস, ম্যাডাম কেমন আছে? আদিলের দৃষ্টি ক্লান্তর চোখে। কিছুক্ষণ চেয়ে থাকলে ক্লান্ত হাঁসফাঁস করে। কিছু বলার আগে আদিল বলে, রেগে আছে আমার উপর? তাছাড়া ভালোই। আদিল উঠে দাঁড়ালো, কাঁধ চাপড়ে বলল, দ্রুত ফেরার প্রয়োজন নেই। কিছুদিন রেস্ট নে, ভর্তি থাক। ফুললি সুস্থ না হয়ে ফিরবি না। ক্লান্ত ধ্রুব সুর মিলিয়ে বলতে চাইলো তারা সুস্থ প্রায়। সেসব কানে তুলে নিয়ে আদিল 1 সপ্তাহের ব্যাড রেস্ট বলে তবেই বেরিয়ে এসেছে। কাজের পেন্ডিং মাথায় পড়েছে হিমালয়ের মতো। সম্ভবত পুরোটা সপ্তাহ জুড়ে আদিল দৌড়ের উপর থাকবে। গাড়িগুলো হাসপাতাল থেকে ছুটেছে কোম্পানির উদ্দেশ্যে। ফাঁকা রাস্তা তখন 2-1টা গাড়ি ব্যতীত কোনো কুকুরও নেই। আর রাতে প্রায় 2:20। গ্লাসটা নামানো। আদিল একটা সিগারেট ধরালো। অন্যমনস্ক হয়ে সিগারেট ঠোঁটে চেপে তাকালো ডান দিকে, বাড়ি ধারের বাস স্ট্যান্ড সামনে। তার কাছেই দ্য রয়্যাল ক্যাফে। ক্যাফেটা বন্ধ। আদিল হঠাৎ হাত ওঠাতেই ওর সামনে গাড়িগুলো থামলো কেমন। আনোয়ার খন্দকার ওদিকে চেয়ে একটু থমকালেন। ক্যাফের সামনে একটা কুকুর বসে আছে, ছোট কুকুর। গায়ের রংটা সাদা হলেও ধুলো বালিতে ভীষণ ময়লা হয়ে আছে। আদিল ওদিকে চেয়ে রইল অনেকটা সময় ধরে। আনোয়ার খন্দকার কয়েকবার চোখ পিটপিট করলেন। অবশেষে তার মনে পড়ল কিছু। ওদিন ঝুম বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির প্রখরতা গাঢ় ছিল। গায়ে পড়লে ব্যথা পাওয়া যাবে ঠিক অমন। আদিল কোম্পানিতে ছিল রাতের 2টো পর্যন্ত। যখন তার গাড়ি কোম্পানি থেকে বাড়ির উদ্দেশ্যে ছুটে ততক্ষণে 3টার কাছাকাছি ছিল ঘড়ি। আদিলের ইশারায় গাড়িটা থামে ক্যাফের সামনেতেই। সামনের নিচে একটা বক্স যত্নের সাথে সাজিয়ে রাখা। ওতে 2টো বাচ্চা কুকুর, ভালো ব্রিডের কুকুর, ঘেউ ঘেউ করছে। বক্সের গায়ে বড় করে বাংলায় লেখা, খাওয়াতে না পারুন তবে মারবেন না প্লিজ, কাইন্ড হুন, পারলে ওদের একটা হুম দিন। আনোয়ার খন্দকার তখন পাশেই ছিলেন আদিল মির্জার। ওভাবে চেয়ে থাকতে দেখে ধীর গলায় বললেন, মিস রোজা এই দুটোকে এতদিন খাওয়াইতেন কাজের ফাঁকে ফাঁকে। আজ তো তার লাস্ট ডেট ছিল এই কাজে। অর্থাৎ
আর দেখে রাখতে পারবে না। আদিল দৃষ্টি ফিরিয়ে নিল, ইশারা করতে গাড়ি চলতে শুরু করলো। অথচ কিছুটা পথ গিয়ে আদিলের ইশারায় ফিরে এলো ক্যাফের সামনে। আদিল বেরোবে দেখে আনোয়ার খন্দকার ছাতা হাতে ঝটপট বেরিয়ে এসে ওই পাশের দরজা মেলে ধরলেন। আদিল বেরিয়ে এলো, পরনে গ্রে রঙের স্যুট, কোট গায়ে নেই, সাদা শার্টের উপরে ভেস্ট, টাইট বেশ লুজ। এলোমেলো চুল বৃষ্টির ফোঁটা এসে চুলে পড়ছে বাতাসে ভেসে ভেসে। আদিল এসে দাঁড়ালো বাক্সটার সামনে, কালো একটা সাদা একটা। আনোয়ার খন্দকার বরাবরই স্যারের মুখ পড়তে পটু। বডিগার্ড একটাকে আদেশ করলো ঝটপট। নাও, কুকুর দুটোকে তুলে নাও। বক্স সহই বডিগার্ড তুলে এনে রাখলো গাড়ির ফ্লোরে। আদিল তাকালো বন্ধ ক্যাফেতে। একটা চটপটে শরীরের ভেতরে ছুটছে এমন দৃশ্য ভাসলো চোখের পাতায়। অবশেষে কদম বাড়িয়ে ব্যাকসিটে উঠে বসলো। ড্রাইভারের পাশে বসলো আনোয়ার খন্দকার। ফুরফুরে গলায় বললেন, কি নাম রাখবো স্যার? টুনটুন আর পুনপুন? আদিল তাকিয়ে থাকলো ভীষণ আদুরে ভঙ্গিতে চুপচাপ বসে থাকা কুকুর দুটোর দিকে। অবশেষে আস্তে করে তাকে বলতে শোনা গেল, তিতান তোর। আকাশের চাঁদটা সেদিন অতিমাত্রায় জলজল করছিল। মনে হচ্ছিল কারো আগমনের জন্যই সেজেছে সে। জলজল করা চাঁদটার ঠিক নিচেই কালো রঙের মার্সিডিজটা। মার্সিডিজের আশেপাশে অজস্র গাড়ির স্রোত। হাসপাতালের সামনের এই রাস্তাটুকুতেই রীতিমতো জ্যাম লেগে গিয়েছে। হঠাৎ সে জলদস্যুর মতো নিজের আওতায় নেয়া গাড়িগুলোর জন্য। হাসপাতালের ভেতর থেকে বেরিয়ে আসা মানুষ দুটো আনোয়ার খন্দকার, আদিল মির্জার ম্যানেজার। মার্সিডিজটির সামনে শটান দেখে তারা শান্ত তাকে ফিরতে দেখে টোকা দিল ব্যাক সিটের কাছে। কাজটা নামলো সময় নিয়ে। দেখা মিলল আদিল মির্জার থমথমে নির্বিকার সাইড প্রোফাইলের, যে আছে কুলের উপরে থাকা ম্যাকবুক প্রোতে। আনোয়ার খন্দকার কাছে শাস্তি করে জানালেন, বাচ্চা সপ্তাহ দুয়েক ধরে হাসপাতালে, তাদের দায়িত্ব আছে। আন্দ্রের চেহারায় পরিবর্তন আসে না, মাথা তুলে তাকায় না, শুধু মুখে শুধায়, ডিসিশন কি নিয়েছে? আনোয়ার সাহেব দম নিলেন। হাসপাতালকে দায়িত্ব দিয়েছে কাউকে দত্তক দিয়ে দিতে। আদিলের কোনো প্রত্যুত্তর আসে না। অনেকটা সময় হয়। আনোয়ার সাহেব এক পলক দৃষ্টি তুলে দেখে নেন বসের নিস্তব্ধ অভিব্যক্তিটুকু। পাশে দাঁড়ানো ভারী চোখ মুখে শান্ত, দাঁতে দাঁত পিষে আওড়ে বসে। যে দেখলো বসকে বাচ্চা দিয়ে কন্ট্রোল করতে পারছেন না, অমনি হাত ধুয়ে সরে গেল, ফেলে গেল। মা এমনও হয়? স্বার্থবাদী, লোভী একটা। অ্যালেন সাথে সাথে কোনো দিয়ে খোঁচা মারলো রাগান্বিত ছেলেটিকে। শান্ত থামলো, দৃষ্টি নোয়ালো, অথচ বুকের ওঠা নামার গতি জানাচ্ছে রাগে কাঁপছে সে। অথচ আদিল মির্জার চোখ মুখে কোনো পরিবর্তনই এলো না। এক পর্যায়ে শোনা গেল নিভু স্বরে আওড়ানো শব্দগুলো। ডিএনএ টেস্ট এসেছে, কি বলে? প্রশ্নের উত্তর দিতে নিয়ে আনোয়ার সাহেবের কণ্ঠ অন্যরকম শোনালো। আপনার রক্ত এই মির্জা বংশের রক্ত? ছেলে না মেয়ে? মেয়ে। অবিকৃত আপনার মতো চোখ নাক সব। আদিলের আঙ্গুলগুলো থমকালো, নীরবতায় কাটলো কিছুটা সময়। শান্তকে সময় দেওয়া হয় না ব্যাকসিটের দরজা খুলে ধরার। হঠাৎ করে দরজা ঠেলে বেরোলো আদিল। ওই দৃশ্যে আনোয়ার সাহেব থমকান। পর মুহূর্তেই তার চোখের কোণ ভিজে ওঠে। চোখে জল নিয়ে হাসেন কেমন। এগুলো বসের পেছনে ছুটেন দ্রুত কদমে। পাশাপাশি অ্যালেন শান্ত সামনের পথের লোকজন সরে দিচ্ছে। দোতলার কিট কেবিনের 109 নম্বর রুমে এসে থামলো তাদের দলবল। আনোয়ার সাহেব দরজা মেলে ধরেন। আদিল প্রবেশ করলো। সাদা সিধা একটা রুম, অপ্রয়োজনীয় কিছু নেই। একটা বাচ্চা রাখা শুভ্র রঙা ট্রলি এক কোণেতে পড়ে আছে। ওতে একটা ছোট প্রাণের অস্তিত্ব আছে। আদিল বাড়ালো কদম। তার নিয়ে এক একটা কদমের ভার ওই মুহূর্তটায় অনেক ওজনের ছিল। ট্রলির ভেতর শুভ্র রঙা কমফোর্টারে জড়িয়ে আছে একটা ছোট প্রাণ। কতটুকু হবে? হবে কি আদিলের হাতের সাইজের? হাতের সাইজ থেকেও বোঝে ছোট। ছোট্ট মুখের চোখ দুটো বন্ধ, রক্তিম ঠোঁট দুটো ঘুমের মধ্যে নাড়াচ্ছে ক্রমাগত, জিভা বের করছে। ছোট হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে পড়ে আছে মাথার দুপাশে। আদিল দাঁড়িয়ে থেকে শুধু দেখলেও আনোয়ার সাহেব আস্তে করে বলেন, বস, হাত বাড়ান, ধরুন। আদিল সময় নিলেও অবশেষে হাত বাড়ালো, ধরলো মুষ্টিবদ্ধ পুতুলের মতো হাতটা। সাথে সাথে অতটুকু হাতটা আদিলের একটা আঙ্গুল মুষ্টিতে আগলে নিল।
আনোয়ার সাহেবের হাসি চড়া হয় মুহূর্তেই। পেছনে দাঁড়ানো শান্ত আলেন মুখ ভরে হাসছে, তবে শব্দ করছে না কেউই। আদিল হতবিহ্বল চোখে চেয়ে থেকে অনুভব করলো তার একটা আঙ্গুল নরম মুঠোয় নেওয়া, ছোট হাতে অনেক শক্তি। এক অদৃশ্য টানে আদিল অজান্তে এগিয়ে গিয়ে মিশে দাঁড়ালো ট্রলির সাথে। হাতটা আরো বাড়িয়ে দিল যেন সহজেই ধরে রাখতে পারে। খোলা দরজার সামনে তখন নার্স ওয়ার্ড বয় এসে দাঁড়িয়েছে। অ্যালেনের ভয়ঙ্কর ইশারায় চুপসে আছে তারা। হঠাৎ ঘুমন্ত শিশু নড়ে চড়ে ওঠে, শব্দ করে, মুখে গুঙ্গানির মতো। আস্তে করে যখন চোখ মেলে সোজা তাকালো, আদিল থমকে পড়ল, আটকালো শ্বাস প্রশ্বাস। ধূসর চোখের মনে দুটোর চাহনি স্থির আদিলের দিকে। পর মুহূর্তেই দু গাল ভরে হেসে উঠল শিশুটি। ছোট শরীরটা মুষড়ে গেল সমানে। ওই হাসির সামনে আদিলের কালো দুনিয়াটাই যেন ধসে পড়ে এক মুহূর্তে। বেবি হাসছে, কি সুন্দর। অথচ আমরা এতদিন ধরে টেক কেয়ার করছি, মুখে কোনো হাসিই ছিল না। এই প্রথম এভাবে হাসতে দেখেছি। কি মিষ্টি। নার্স একজন প্রবেশ করেছে। বাচ্চাকে ওভাবে হাসতে দেখে ভদ্রমহিলা আদিলকে এক পলক দেখে নিজেই বলে, বাবা আপনি? চেহারায় কি মিল, একেই বলে রক্তের টান, খুদায় দা অলৌকিক শক্তি। বাবাকে দেখে ঠিক চিনে নিয়েছে। নিন নিন, কুলে নিন, বাচ্চা কোলে উঠবে আপনার। কেমন করছে? আনোয়ার সাহেব চেপে দাঁড়ালেন, থামালেন না নার্সকে। বয়স্ক মহিলাকে তোড়জোড় দেখাতে দিলেন। ভদ্রমহিলা বাচ্চাটিকে দু হাতে তুলে নিয়ে এগুলেও আদিলের সামনে বাড়িয়ে দিয়ে বোঝাতে থাকলেন কিভাবে নেবে। মানুষের মতো নরম হালকা। আদিলের হাত কাঁপল, ভয় হলো সে পিষে ফেলবে কিনা, ব্যথা পাবে কিনা তার স্পর্শে। ভদ্রমহিলা ধৈর্যের সাথে আদিলের শক্ত বুকের সামনে বানানো ডান হাতের কোলে শুয়ে দিলেন। আদিলের বুকে মিশে থাকা শিশুর ডাগর ডুগর চোখের চাহনি তখনও আদিলের মুখে। দেখছে দু গাল ফুলিয়ে হাসছে, দু হাত উঁচিয়ে কিছু ধরতে চেয়ে অস্পষ্ট শব্দে গঙ্গিয়ে আওয়াজ তুলছে সমানে। আদিল বাম হাতটা বাড়িয়ে দিতে একটা আঙ্গুল পুনরায় চলে গেল নরম মুঠোতে। আদিল নিজের অজান্তেই কেমন আরো গাঢ়ভাবে মিশে নিল বুকের সাথে। ভদ্রমহিলা ওই দৃশ্যে হেসে বলে, বেবিকে দেখতে আসেননি কেন স্যার? দেশের বাইরে ছিলেন বুঝি? ফ্যামিলিতে আর কেউ নেই? বেবিকে দেখতে কেউই এলো না, মাও না। আমার আন্ডারে ছিল এতদিন। আদিল ফিরে তাকালো। আনোয়ার সাহেব ইশারায় বুঝে নিলেন। চটপট পকেট থেকে মানিব্যাগ বের করে 1000 টাকার অনেকগুলো নোট ধরে দিলেন নার্সের হাতে। হতবিহ্বল মহিলা এতগুলো টাকা হাতে ধরে অবিশ্বাস নিয়ে চেয়ে আছেন। যখন সম্বিত ফিরে মুখ ভরে হেসে বলেন, থ্যাংক ইউ স্যার। স্যার বেবির নাম কি? নাম রাখেননি? প্রত্যুত্তরে আদিল নিশ্চুপ, তার দৃষ্টি খুলে থাকা ছোট প্রাণটিতে নিবদ্ধ। তার ভদ্র মহিলা জবাব আশা করেননি, তবে সময় নিয়ে আদিলের জবাব এলো, আমিরা, আমিরা, আমার রাজকন্যা। ততক্ষণে আদিলের মাথাটা নুয়ে আসে, কায়কুই করা ঠোঁটে মুখে ছুঁয়ে দেয় তার ঠোঁট। সর্বক্ষণ থমথম করা মুখে অন্যরকম প্রাপ্তির উজ্জ্বলতা। আনোয়ার সাহেব কেঁদে ফেললেন নিঃশব্দে। শান্তর চোখ দুটো লাল। অত সব বোঝেন না নার্স, তিনি প্রশংসা করে গেলেন, কি সুন্দর নাম। পরপর ব্যস্তভাবে বাচ্চার জন্য দুধ বানাতে এগোলেন ট্রলের সামনে। না ফিরে জিজ্ঞেস করলেন, বেবি নিয়ে যাবেন স্যার? প্রত্যুত্তর পেলেন না। ফিডার তৈরি করে ফিরে আশ্চর্য হলেন, কেউ নেই, ফাঁকা। ভদ্রমহিলা ফিডার হাতে ছুটলেন, দেখলেন একগুচ্ছ বডিগার্ডের সামনে ছোট বাচ্চাটা যত্নের সাথে এক হাতে বুকে জুড়ে হেঁটে চলে যাচ্ছে। বস, শান্ত ডাকে চোখ মিলে তাকালো আদিল। নির্ঘুম কেটেছে কটা দিন। কাজের চাপে খাওয়া দাওয়ার সময়টুকু হয়নি। মাথাটা সোফার হাতল থেকে সরিয়ে সোজা হয়ে বসলো। ফর্মাল প্যান্ট লুজ হয়ে পড়ে আছে কোমরে। গায়ের শার্ট, টাই, ভেস্ট, কোট সব পরে আছে পাশে। সামনের টি টেবিলে তখনও জ্বলছে লম্বা সিগারেটটা। গ্লাসে মদ আছে। ওই গ্লাসের অবশিষ্ট মদটুকু গিলে নিল শুকনো গলা ভেজাতে। অন্ধকার চারিপাশটা। কাচের দেয়ালের বাইরের দৃশ্যটা জানাচ্ছে বেশ রাত হয়েছে। গভীর হয়ে আসা কণ্ঠে প্রশ্ন করে আদিল, কটা বাজে? ততক্ষণে শান্ত বাতিগুলো জ্বালিয়ে দিয়েছে। অ্যালেন জানায়, 12টা। আদিল উঠে দাঁড়ালো।
পকেটে 2 হাত ভরে এসে দাঁড়ালো গ্লাসওয়ালের সামনে। রাস্তাঘাটে যানবাহন কমে গিয়েছে, সব নীরব হতে শুরু করেছে। দেখপাল চ্যাটার্জির আসার কথা আছে, এতক্ষণে পৌঁছানোর কথা। তখনই দরজায় করাঘাত পড়ে। শান্ত গিয়ে দরজা খুলে ধরলো। দেখপাল চ্যাটার্জির হাতে কার্ডের ব্রিফকেস। তিনি প্রবেশ করতে করতে জানালেন, নিজে কার্ড নিয়ে এসেছি, কিন্তু আমার মেয়ের ওয়েডিং অ্যাটেন্ড করতেই হবে তোমায়। উইথ ম্যাডাম, অফকোর্স। কোনো না শুনছি না। আদিল মির্জার উপস্থিতিতে গোটা বাড়ি জুড়ে যেমন এক অন্যরকম অস্থিরতা বিরাজ করে, তেমনি থমথমে শূন্যতায় ডুবে থাকে তার অনুপস্থিতিতে। বোঝা যায় বাড়ির মালিক বাড়িতে নেই। আজ নিয়ে 3 দিন হতে চলল রোজা আদিলকে দেখেনি। সম্ভবত লোকটা বাড়িতেই ফেরেনি। সে যে বেরিয়েছে, হয়তো সময় বুঝে শুধু হৃদির সাথে একবার করে ভিডিও কলে কথা বলছে। একদিক দিয়ে অবশ্য রোজার জন্য স্বস্তির। মানুষটা ব্যতীত তার দিনগুলো ভীষণ শান্তির কাটছে। অতটা মন্দ না। দম বন্ধ অনুভূতিটা আর হচ্ছে না। প্রাসাদের মতন এই বাড়ির 4 দেয়ালে যে সে বন্দী হয়ে আছে, এ ব্যাপারটা আসলে নেওয়া যাচ্ছে। ইদানিং সে বাগান জুড়ে হাঁটতে পছন্দ করছে। ড্রাইভওয়ের পথ ধরে, বিশেষ করে ল্যাম্পপোস্টের আলোয় কি দারুণ লাগে। মাথার উপরে চাঁদ থাকলে আরও অন্যরকম চমৎকার হয়ে ওঠে সবটা। বাগানের জমিনে ট্রিম করে রাখা সবুজ ঘাসে নগ্ন পায়ে হাঁটতে এত ভালো লাগে রোজার। যখন সে হাঁটে, ওই সময়টায় হৃদি তাকে অনুসরণ করে পিছু পিছু হাঁটবে। সাথে আবার তিতান থোরও আছে। কুকুর দুটো রোজাকে বেশ পছন্দ করে। এত আপন করে কিভাবে নিল কে জানে। কি ভয়ঙ্কর দেখতে না ওরা, কি বিশাল দেহি, অথচ স্বভাবে সদ্য জন্মানো বাচ্চাদের মতো। এত আদরে মাথা ছুঁয়ে দিলে কুলে এসে গলি পড়ে। এই তো আজও রাতের খাবার খেয়ে রোজা হেঁটেছিল বাগান জুড়ে। হৃদের সাথে তিতান থরু পেছন পেছন হেঁটেছে টুকটুক করে। 8 ঘন্টার মতো ছিল বাগানে তারা। বেশ রাত হয়েছে দেখে হৃদিকে নিয়ে শোয়ার প্রস্তুতি দ্রুত নিয়েছিল। ইদানিং হৃদিকে ঘুম পাড়ানো ভীষণ কষ্টের হয়ে উঠেছে। ঘুমাতেই চায় না। ওকে বুকে নিয়ে কত শত গল্প গান করে ঘুম পাড়াতে হয়। রাতের তখন 1:20। হৃদিকে ঘুম পাড়িয়ে রোজা নেমেলো পরনে শুভ্র রঙের সিল্কের নাইট গাউন। দুপুরে ঘুমানো হয়েছে অনেকটা সময়। এখন আর ঘুম আসবে না। হাতে নেই ফোন, নেই বই। লিভিং রুমে মুভি দেখা ছাড়া হাতে তেমন আর কোনো অপশন নেই। তো রোজার সে টেলিভিশন চালু করলো। বাজুরা তুলে বসলো। নেটফ্লিক্স থেকে চেনা পরিচিত ক্রাইম থ্রিলারের একটা সিরিজ ছেড়ে গা এলালো। সিরিজ নিজের মতো চললেও রোজা বেশিক্ষণ সজাগ থাকতে পারেনি। 8 ঘন্টার মাথাতে সোফার হাতলে মাথা রেখে আজ স্বভাবে ঘুমিয়ে পড়েছে। সেই ঘুম ভাঙেনি একগুচ্ছ গাড়ি ঠোকার আওয়াজেও। যখন আড়মোড়া ঘুমটা ছুটে আসে, ততক্ষণে তার সামনে লম্বা চড়া একটা শরীরকে দাঁড়িয়ে থাকতে দেখল। রোজা সামান্য হকচকে উঠে, জবুথবু হয়ে কোনোভাবে উঠে বসতে পারে না। আদিল খপ করে ধরল হাতটা, নড়তে দিল না। বল প্রয়োগ করে বসে রেখে নিজেও পাশে বসে পড়ল। কপাল ঠেকালো রোজার কাঁধে। রোজা নড়চড় করে না, স্তব্ধ হয়ে থাকে শুধু। দৃষ্টি থমকে থাকে আদিলের উস্কো খুস্কো চুলের ভাঁজে। অনেকটা সময় যাবৎ আদিল ওভাবেই আছে। এক পর্যায়ে ধীরে ধীরে মুখটা কাঁধ থেকে নিয়ে গিয়ে গুজলো স্পর্শকাতর ঘাড়ের ভাঁজে। রোজা মিয়ে যায়, গা কাটা দিয়ে ওঠে। দ্রুত হাতে সরাতে চাইলে আদিল নিজের ডান হাতে চঞ্চল হাত দুটো সযত্নে চেপে রাখে। কণ্ঠ নিভু নিভু শোনালো, মাসখানেক বাড়ি না ফিরেও থেকেছি আমি। আই ক্যান বি দ্যাট বিজি রোজা, কিন্তু এখন দেখো 3 দিনও থাকতে পারছি না। 3 দিন লাগে 3 বছরের মতো। রোজার গলা শুকে আসে। পর মুহূর্তেই বলা আদিলের কথাগুলোতে থমকে পড়ে তার দুনিয়া। আমার একটা ভয়ঙ্কর অসুখ হয়ে আছে। ওই অসুখের ওষুধ তুমি। ডু ইউ নো? রোজার হৃৎপিণ্ড এত বাজেভাবে লাফায় যে কিছুক্ষণের জন্য গলায় শ্বাস আটকে আসে। অনুভব করে ইতিমধ্যেই আদিলের ঠোঁট যেমন বর্ষণ তুলেছে ঘাড়ে। চোখের পলকেই তাকে শুয়ে দিয়েছে সোফায়। অমন ভারী শরীরটা ছেড়ে দিয়েছে তার উপর। দম বন্ধ হয়ে এলেও রোজা মুখে একটা শব্দ উচ্চারণ করতে পারে না। অসহায়ের মতো দেখে আদিল চোখ বুজে ঘাড়ে মুখ গুজে পড়ে আছে। তার আর নড়চড় নেই। রোজা আতকে উঠে যখন অনুভব করে লোকটা ঘুমিয়ে পড়েছে, আশ্চর্য। দুহাতে ঠেলতে চেয়ে দ্রুত ওরাই, এই যে উঠুন। আদিলের জবাব এলো না। সে যে ভীষণ শান্তির ঘুম দিচ্ছে তা তার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস দেখলেই বুঝে নেওয়া যায়। কিছু মুহূর্তের মধ্যে কিভাবে ঘুমিয়ে পড়ল। এই লোক কি ঘুমায়নি,
এই 3 দিনে একটু ভাবনাটুকু আসতে রোজার হাত দুটো থমকালো সঙ্গে সঙ্গেই। মুখ দিয়ে আর একটা শব্দ বেরোল না। সে পড়ে রইল অমন ভারী শরীরটা নিয়ে। মনে হচ্ছে আস্তে একটা ওভেনের ভেতরে সে ঢুকে বসেছে। শীতল লিভিং রুমে এই উষ্ণতাটুকু বেশ স্বাচ্ছন্দ্যের বটে। এক পর্যায়ে রোজার চোখ জোড়া লেগে আসে। পরে ঘুমের ঘুরে যাওয়ার পথে মনে হলো কেউ ফিস করে যাচ্ছে কানের কাছটায়। মাই বিলাভড, ভেরি মাইন, অল মাইন। ঝুমুর আর চোখে দেখলেও শান্ত নির্বিকার সাইড প্রোফাইল। চোয়ালটা কেমন শক্ত করে রেখেছে। চোখের মনে দুটোকে পাষণ্ড লাগছে। মায়া দয়া নেই ওতে। ভীষণগুলো গম্ভীর মুখে ড্র্যাগ করছে। একটাবার পাশ ফিরে তার দিকে তাকাচ্ছে না। তাকাবেই বা কেন? ঝুমুর তো শহরের মডার্ন মেয়েদের মতো না, হতে পারেনি মানুষটার মনের মতো সঙ্গী। তাই বোধ হয় আগ্রহ ফুরে এসেছে তার উপর থেকে। আফসোস করছে নিশ্চয়ই। ভাবছে বিয়ে করে ফেসে গিয়েছে। গত কদিন ধরে কেঁদে কেটে ঝুমুরের চোখে যত জল জমেছিল সবই শুকিয়ে গিয়েছে। এখন শত কষ্টেও আর চোখে জল আসছে না। দুঃখে অভিমানে শুধু বুকের ভেতরটা শুকনো মরুভূমির ন্যায় খা খা করছে। বড় নিঃস্ব লাগছে। গ্রামে সে ফিরে যেতে চেয়েছে কিন্তু পারেনি। তাকে অবহেলা করছে ঠিক, বেরোতেও দিচ্ছে না। ফ্ল্যাট থেকে বেরোনোর অনুমতিও তো নেই। আজ যখন সকাল সকাল শান্ত বাড়ি ফিরল, ঝুমুর ভেবেছিল এই বুঝি রাগটা পড়ে গিয়েছে লোকটার। অথচ না, তেমন নয়। সেদিনের রাগ নাক মুখ জুড়ে এখনও দিব্যি আছে। উল্টো বোধ হয়ে আরও বেড়েছে। মেজাজ আরও চটাচ্ছে তার উপর। ঝুমুরের দিকে একবার যখন তাকালো মনে হলো এই বুঝি ওকে মারির দাঁতে বেশি কামড়ে খেয়ে ফেলবে। হ্যাঁ, ঝুমুর মানছে তার ভুল হয়েছে, লাথি মারা উচিত হয়নি। তা আবার থুতাই স্বামী হয়তো, কিন্তু ঝুমুর তো লাথি মারতে চায়নি। সবটাও না, হয়ে গিয়েছে। কি আর করার? এতবার মাফ চাইলে তো অনুশোচনায় প্রতিনিয়ত ঢুকছে তো। আর কি করতে হবে? ঝুমুরের অভিমান রক্তিম চোখ দুটো টলমল করে উঠল। অথচ মুখ দিয়ে মিনমিনে গলায় বেরোনো কথাগুলো শুনে শান্ত নির্বিকার মুখে আমাবস্য নামল। রাস্তাঘাটে গাড়ির পার্ক করে এসব লুচ্ছামি করার মতো জীবনসঙ্গী চাইলে অমন মেয়েই না হয় বিয়ে করতো। যে যেমন তার তো তেমনই পার্টনার খুঁজে নেওয়া উচিত। আমার মতো অবলা মেয়ের জীবন নষ্ট করে কী আনন্দ পেল? কী দোষ করেছিলাম আমি কেন? পোড়া কপাল আমার। শান্ত দাঁতে দাঁত পিষল। ইচ্ছে তো তার করছে এখনই গাড়িটা পার্ক করে 3 ফুটের মেয়েটার কানের নিচে 2 ঘা লাগাতে, কিন্তু না, তা সে করবে না। ঝুমুরকে সে ঝুমুরের চেয়েও ভালো করে চেনে জানে। গোটা মেয়েটাকেই তো তার মুখস্থ। এমন ইচ্ছে করে বলছে, ইচ্ছে করে জেনে বুঝে চাচ্ছে তাকে ট্রিগার খাওয়াতে, যেন সে রিয়েক্ট করে, কথাবার্তা বলে। তা তো শান্ত করবে না, আর একটু বাঁচাবে। কত বড় স্পর্ধা! স্বামীর মুখে লাথি মারে। শিক্ষা তো ভালোভাবে দিয়ে ছাড়বে। কয়েকদিন বাড়ি ফেরার পরিকল্পনাও ছিল না তার, কিন্তু গতকাল রাতে হঠাৎ করেই বস জানালো ঝুমুরকে মির্জা ভবনে নিয়ে আসতে। শান্ত আর প্রশ্ন করেনি কেন, কারণ তার ধারণা আছে ম্যাডাম ব্যতীত আর কার জন্য। গ্রামে তো এই 2 মেয়ে লোকের বেশ ভালোই ভাব হয়েছিল। ভাবি ডেকে ডেকে মুখে ফেনা তুলে ফেলতো। শান্ত নাক ফুলে তাকালো। 3 ফুটের ব্যাটারি টলমলে চোখে চেয়ে আছে কুলের উপরে রাখা নিজের হাত দুটোর উপর। চালাকের বংশধর একটা। লাল টুকটুকে জামদানি শাড়ির সাথে সোনার বালা পড়েছে 2 হাতে। নতুন বসে যে শান্তর সামনে ঘুরলেই বুঝি শান্ত রাগ নিভে যাবে, গলে হবে বুঝি সে পানির মতো। সে কি ছুচা বেড়াল? এত ঠুনকু তার রাগ। শান্ত মানছে ঠুনকু এই মেয়ের সামনে। মনোযোগ কোনোভাবেই রাস্তায় থাকছে না। ঘুরে ফিরে আড়ে আড়ে বারে বারে চলে যাচ্ছে মিষ্টি দেখতে তার বউটার দিকে। ইস! অপরদিকে তখনও ঝুমুর অভিমানের বলি তোতা পাখির মতো আউড়ে গেল। মামাকে কল করে বলবো আমাকে নিয়ে যেতে। তিনি তো আর জানেন না শহরে থেকে থেকে তার ছেলে নষ্ট হয়ে গেছে, রুচিরও পরিবর্তন হয়ে গেছে। আমার মতো গ্রামের মেয়েকে তার মনে আর ধরে না। ধরবেই বা কীভাবে? অমন লুচ্চা মার্কা কাজকর্ম তো আমাকে দিয়ে হবে না। শান্ত বড় করে শ্বাস টেনে নিল। নিশ্চিত খোদা তার পরীক্ষা নিচ্ছেন এই 3 ইঞ্চি খানিক মেয়েকে নিয়ে। মম, মাম্মা, মা, শত ঘুম ভাঙা রেদির বিড়ালের মতো মিউমিউ ধরনের ডাকখানা গলায় আটকে গেল হঠাৎ করে। সিঁড়িতে এসে থমকে গেল
বাচ্চার পা জোড়াও পুতুলের মতোই চোখ জোড়া বড় করে চেয়ে থাকলো এক দৃষ্টিতে। গ্রাউন্ড ফ্লোরে পিনপতন নীরবতা বয়ে যাচ্ছে। লিভিং রুমের সোফায় বেঘুরে ঘুমোচ্ছে আদিল রোজা। রোজার পাতলা শরীরটা তখন এক প্রকার পিছিয়ে আছে আদিলের এমন ভারী পুরুষালী শরীরের নিচে। রিদি আর ডাকলো না, শব্দও করলো না, ওভাবেই চেয়ে থেকে টুকটুক করে নিঃশব্দে সিঁড়িগুলো বেয়ে নেমে এলো। খুব কাছ থেকে কিছুক্ষণ বাবা মায়ের এমন চমৎকার মহব্বত দেখে কি বুঝলো কে জানে। হঠাৎ হাতে মুখ চেপে মুচকি হাসতে থাকলো নিঃশব্দে। এক পর্যায়ে কার্পেটের উপরে পড়ে থাকা পাতলা সিঙ্গেল কম্পিউটারটা তুলে নিল হাতে, ওটাকে মেলে দিতে চাইলো বাবা মায়ের উপর। তখনই ভাঙলো আদিলের ঘুমটা। মাথা তুলে তাকালো, নিজের কার্বন কপির দিকে দৃষ্টি যেতে থমকালো ধূসর দৃষ্টিজোড়া। আর রিদি আনন্দে ভেসে যাচ্ছিল। যেই মুখ খুলবে আদিল ঠোঁটে আঙুল ছুঁয়ে বোঝালো শব্দ করতে না। রিদি বাবার ইশারা বুঝে নীরবে গাল ভরে হাসছে, ছটফট করছে কেমন। আদিল দু হাতে ভর দিয়ে ভীষণ সন্তর্পণে নিজেকে উঠালো রোজার উপর থেকে। রোজা যেন এত স্বস্তি পেয়েছে ভীষণ, কেমন ঘুমের ঘুরিয়ে গুঙ্গিয়ে বড় করে শ্বাস টেনে নিল। আদিল দাঁত দিয়ে ঠোঁট কামড়ালো, চ্যাপটা বানিয়ে ফেলেছে বেচারিকে। রোজা পাশ ফিরে আরো গাঢ়ভাবে ঘুমাচ্ছে। সোফা থেকে নেমে আদিল মেয়েকে কুলে তুলে নিল ছট করে। আর রিদি দু হাতে ঝটপট বাবার গলা জড়িয়ে ধরেছে, মুখের দিকে তাকিয়ে হাসছে। ফিসফিস করে ডাকলো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।